সাজানো সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছে তিন বান্ধবী। আড্ডা বললে ভুল হবে, তারা গেম খেলছে, ট্রুথ অর ডেয়ার গেম। তে, জিমিন আর আয়ু অনার্স প্রথম বর্ষের ছাত্রী তারা। কোনো ছেলে বন্ধু নেই তাদের, কিন্ডার গার্ডেন থেকে একসাথেই আছে তারা। গার্লস স্কুলের পর গার্লস কলেজ, এখন এসে ভার্সিটিতে আবার ছেলেদের সাথে ক্লাস করতে হয় তাদের। তবে ছেলেদের সাথে তেমন মেশা বা কথা বলায় কমফোর্ট না তারা, তাই সবসময় তিনজন একসাথেই থাকে। এই যেমন ভ্যালেন্টাইন্স ডেতে তিন বান্ধবী নিজেদের মতো উপভোগ করছে। খেলতে খেলতে এক সময় বোতল গিয়ে পড়লো তের সামনে। জিমিন বাঁকা হেসে বলল, ট্রুথ অর ডেয়ার বেবি? তে ভাবনি উত্তর দিল, অবভিয়াসলি ডেয়ার। জিমিনের আয়ু একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। এরপর দুজনেই আশেপাশে নজর বুলিয়ে শিকার খুঁজতে লাগলো। তখনই জিমিন চট করে বলে উঠল, পেয়েছি। তে আর আয়ু একসঙ্গে প্রশ্ন করে উঠল, কি? জিমিন দূরে দাঁড়িয়ে থাকা তিনটি ছেলেকে দেখিয়ে বলল, ওই যে দেখছিস বাগান বিলাস গাছটার নিচে তিনটি ছেলে দাঁড়িয়ে আছে। মাঝখানের কালো শার্ট পরা ছেলেটিকে গিয়ে তার বন্ধুদের সামনে কর দিতে হবে। আই মিন এমন অ্যাক্টিং করবি যেন মনে হয় ছেলেটা তোকে চিট করেছে। তে দ্রুত দুদিকে মাথা নাড়ি বলল, না বাবা, মাপ চাই আমি, এগুলো করতে পারবো না। আয়ু জিমিনের পক্ষ টেনে বলল, না বললে তো হবে না বেবি, ডেয়ার তো ডেয়ারই। তে অসহায় চোখে তাকিয়ে থাকলো তাদের দিকে, অতঃপর বান্ধবীদের জোড়াজড়িতে রাজি হলো। একদিকে কিছুক্ষণ পলক না ফেলে তাকিয়ে থাকলো যাতে চোখে পানি আসে, হলো তাই। এরপর চোখে পানি নিয়ে ধীর পায়ে ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ নিজেদের সামনে একটি মেয়েকে এসে দাঁড়াতে দেখে জাঙ্কুক অবাক হয়ে সেদিকে তাকালো। তে একদম জাঙ্কুকের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। সে ভেজা চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, এটা কেমন ব্যবহার তোমার বলো তো? আমাকে এভাবে ইগনোর কেন করছো? যদি ইগনোর করারই হয় তবে রিলেশনে কেন গিয়েছিলে? এখন বুঝি ইন্টারেস্ট কমে গিয়েছে? তের কথা কানে যেতেই যেন তিনজনের মাথায় আকাশ ভেঙে পড়লো। সুগার যেও বিস্ফোরিত নয়নে জাঙ্কুকের দিকে তাকালো। এদিকে জাঙ্কুক নিজেও হা হয়ে তের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সে এবার সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করলো, আমি কি আপনাকে চিনি? তে কেঁপে উঠলো, তার গলায় যেন শব্দরা আটকে গেল। তে দূরে দাঁড়িয়ে থাকা জিমিনের আয়ুর দিকে তাকিয়ে দেখলো তারা হাত দিয়ে চলে আসার ইশারা করছে। তে আর দাঁড়ালো না, উল্টো ঘুরে দৌড় দিল। তবে যাবার সময় তার কান থেকে দুল খুলে নিচে পড়ে গেল। তে সেটা খেয়ালও করলো না, সে চলে গেল। জাঙ্কুক অবাক হয়ে তে যাওয়ার পথেই তাকিয়ে রইল। অতঃপর ধীর পায়ে এগিয়ে গিয়ে কানের দুলটি হাতে তুলে নিয়ে বিড়বিড় করে আওড়ালো, কি অদ্ভুত। সুগার যেও এগিয়ে এলো জাঙ্কুকের দিকে। সুগা জাঙ্কুকের হাত থেকে কানের দুলটি নিয়ে বলল, স্বর্ণের? বাহ, তোর গার্লফ্রেন্ড তো স্বর্ণের কানের দুল ফেলে গিয়েছে। জাঙ্কুক কটমট করে তাকিয়ে বলল, চিনি না আমি ওই মেয়েকে। যেও একটু মজা করেই বলল, হ্যাঁ হ্যাঁ, চিনিস না? তা মেয়েটি কি তার বয়ফ্রেন্ডের সাথে তোকে গুলিয়ে ফেলেছে নাকি? আমি কি জানি, আমি আগে কখনোই দেখিনি ওই মেয়েকে। সুগার যেও জানে জাঙ্কুক কেমন, তাই তারাও জাঙ্কুকের কথা বিশ্বাস করলো। তবে সুগা একটু সন্দেহতিক গলায় বলল, আচ্ছা, এই মেয়েটা তোর সাথে কেন ওর বয়ফ্রেন্ডকে গুলিয়ে ফেললো? জাঙ্কুক বিরক্ত হয়ে তাকিয়ে বলল, আবার আমায় জিজ্ঞাসা করছিস? সুগা দুদিকে মাথা নাড়ি বলল, না, আই মিন হয়েছে, আই মিন করা লাগবে না, তবে আমাদের উচিত ইনভেস্টিগেশন করা। জিওপের কথায় দ্বিগুণ বিরক্ত হলো জাঙ্কুক। সে তপ্তস্বরে বলল, কি প্রয়োজন? কানের দুলটি ফেরত দিবি না নাকি? কেন, সেটা কি আমি কেড়ে নিয়েছি নাকি? সে ফেলে গিয়েছে, প্রয়োজন হলে নিজে এসে নিয়ে যাবে। জিও আর জাঙ্কুককে থামিয়ে দিয়ে সুগা এবার বলল, চুপ, আমার কথা শোন, এটা গোল্ড, যে কেউ দেখলে নিয়ে যাবে, তাই আমাদের দায়িত্ব ওটা ফিরিয়ে দেয়া। সুগার কথা এবার জাঙ্কুক কিছুটা নরম হলো। এরপর সাই দিয়ে বলল, ওকে, দেখ তাহলে। তা না হয় দেখবো, বাট মেয়েটার নাম কি? জাঙ্কুক দূরে দৃষ্টি রেখে উত্তর দিল, তেতে। জেহপ আর সুগা একসাথেই অবাক হয়ে বলল, জাঙ্কুক কিছুটা বিব্রত হয়ে বলল, যেহেতু নাম জানি না, সো এই নামেই ডাকা যাক। সুগা নিচু গলায় বলল, কি রে ভাই, তুই এবার প্রেমে পড়ে গেলি না তো? কারণ যখন কেউ কাকে ভালোবাসে
তখন এসব নাম দিয়ে ডাকে। জাঙ্কুক চোখ রাঙিয়ে তাকাতেই সুগা চুপ হয়ে গেল। জিহব গলা খাকারি দিয়ে বলল, যাই বলিস, মেয়েটা কিন্তু সুন্দর আছে। জাঙ্কুক সুগার হাত থেকে কানের দুলটি নিয়ে পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, এসব বাদ দিয়ে বাসায় চল। কদিন বাদে যে ফাইনাল ইয়ারের এক্সাম, সেই খেয়াল আছে? সেদিনের পর কেটে গিয়েছে কয়েকটি দিন। এসব ভুলে গেলেও জাঙ্কুককে ওই চোখ দুটো তাড়া করে বেড়ায়। এক ভার্সিটি এক শহরে থাকার পরও তাদের দ্বিতীয়বার আর দেখা হয়নি। আজকে এক্সাম ছিল। এক্সাম খারাপ হয় মনটা খারাপ। জিমিনের আয়ুকে বিদায় জানিয়ে রিক্সার উদ্দেশ্যে দাঁড়ালো সে। তবে হঠাৎই রাস্তার ওপারে একটি লাইব্রেরিতে সাজানো উপন্যাসগুলোতে তার চোখ আটকে গেল। অনেকদিন ধরেই অপেক্ষা উপন্যাসটি কিনতে চাইছিল, তবে সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। তাই তো সিদ্ধান্ত নিল আজকে বইটা কিনবে। বেশি কিছু না ভেবে সে রাস্তা পার হতে গেল। তবে সে যে রাস্তা পার হতে পারে না, তাকে সবসময় আয়ু আর জিমিনি রাস্তা পার করে দেয়। তে কোনোভাবে রাস্তার একটা সাইড পার করলেও অপর সাইডটি পার হতে নিলে হঠাৎই তার সামনে একটি বাইক চলে আসে। তে ভয়ে দু হাত দিয়ে চোখ মুখ ঢেকে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই বিকট একটি শব্দ তার কানে ভেসে আসে। তে চোখ থেকে হাত সরিয়ে দেখে বাইকের সাথে ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। মূলত বাইকার তেকে বাঁচাতে গিয়ে এই অঘটন ঘটিয়েছে। তে দেখতে পেল হেলমেটটা ভেঙে গড়িয়ে গিয়েছে। বাইকারটা সারা শরীর দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। তে দৌড়ে গিয়ে বাইকার ছেলেটিকে আগলে নিল। না হলে আরেকটু হলেই তার উপর দিয়ে ট্রাক উঠে যেত। তে টেনে হেলমেটটা খুললো। ছেলেটা জ্ঞান হারিয়েছে। তার পুরো মুখ রক্তে ভরে গিয়েছে। তে তা দেখে ডুকরে কেঁপে উঠল। তার জন্য কারো এতটা খারাপ অবস্থা হয়েছে এটা সে মানতে পারছে না। তার পরনে বেবি পিঙ্ক কালারের জামাটি রক্তে লাল হয়ে গিয়েছে। এতক্ষণে আশেপাশে মানুষ এগিয়ে এসেছে। অ্যাম্বুলেন্স কল করে ছেলেটিকে হাসপাতালে পাঠানো হলো। সাথে তেও গেল, কারণ পুরো কাহিনীটা তো তার জন্যই ঘটেছে। ছেলেটির তেমন কোনো ক্ষতি হয়নি। মাথায় 7টি সেলাই লেগেছে আর হাত পা ছুলে গিয়েছে। মাথায় আঘাতের ফলেই ছেলেটা জ্ঞান হারিয়েছিল। এখন তার জ্ঞান ফিরেছে। তে ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। ছেলেটি চোখ তুলে তের দিকে তাকালো। তে অপরাধীর মতো মাথা নত করেই বলল, ঠিক ঠিক আছেন আপনি? জাঙ্কুক উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, আপনার মোবাইলটা দেয়া যাবে? বন্ধুদের কল করতাম, আমারটা ভেঙে গিয়েছে তো। হ্যাঁ শিওর বলেই তে দ্রুত নিজের ফোনের লক খুলে ছেলেটির দিকে এগিয়ে দিল। ছেলেটি কাউকে কল করে হসপিটালে আসতে বলে তেকে ফোন ফেরত দিতে দিতে বলল, দেখে শুনে রাস্তা পার হবেন মিস, না হলে দেখবেন হয়তো আপনার নয়তো অন্য কারো মায়ের কোল খালি হবে। তের চোখে পানি টলটল করছে। ছেলেটির কথাগুলো নরম গলায় বললেও তের বুকে ছুরির মতো এসে গাঁথল। তে এতক্ষণ নিচের দিকেই তাকিয়েছিল। এবার ভেজা চোখে ছেলেটির দিকে তাকিয়ে বলল, আমি সরি, বুঝতে পারিনি। তের চোখের দিকে চোখ পড়তেই জাঙ্কুক থমকে গেল। এ কি, এই তো সেই মেয়েটা, সেই একই ভেজা চোখ, একই ভাঙা কণ্ঠ। জাঙ্কুক অস্পষ্ট স্বরে বলে উঠল, তেতে। তে একটু অবাক হয়ে বলল, হুম। জাঙ্কুক ঢোক গিলে বলল, না, নাম কি তোমার? তে ভয়ার্থক কণ্ঠে জবাব দিল, তে তে কিম তেয়ুম তে। জাঙ্কুক নিজেও উচ্চারণ করলো, তে। এরপর আবারও প্রশ্ন করলো, তুমি কিসে পড়ো? তে নাক টেনে বলল, অনার্স প্রথম বর্ষ। কোন ভার্সিটিতে? যেটার সামনে অ্যাক্সিডেন্টটা হলো। জাঙ্কুক থমকে গেল। তার অপরিচিতা তেতে তার ভার্সিটিতেই পড়ে আর সে জানেই না। জাঙ্কুকে চুপ থাকতে দেখে তে পুনরায় বলল, আমার জন্য আপনার কত ক্ষতি হয়ে গেল। আই এম সো সরি ভাইয়া, আপনি চাইলে হসপিটালের বিল আমি পরিশোধ করে দেই। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে বলল, তোমার তো এক্সাম চলছে, যাও বাসায় যাও, কাল ভার্সিটিতে দেখা হবে, সেখানে টাকা নিয়ে এসো। তে উপর নিচ মাথা নাড়িয়ে সায় দিল, কারণ তার কাছে এখন বেশি টাকা নেই। তে চলে যাবার জন্য পা বাড়াবে, এর মধ্যে আবারও জাঙ্কুকের দিকে ঘুরে তাকিয়ে বলল, আমি কি আপনাকে চিনি?
আমি কিভাবে জানবো? আ- আপনার নাম কি? জাঙ্কুক। ওহ, আচ্ছা, আপনি আমার নম্বর রেখে দিন, ভার্সিটিতে গিয়ে কল করেন। বলেই নিজের পরীক্ষার প্রশ্নপত্রে নিজের নম্বর লিখে জাঙ্কুকের হাতে দিল। এরপর মিষ্টি হেসে বলল, তাহলে আমি যাই, বাসায় গিয়ে পড়তে হবে। আপনি আপনার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। বলেই চলে গেল। জাঙ্কুক তের যাওয়ার পথের দিকে তাকিয়ে বলল, তে, মিস তে, আমার তেতে। আজ তের পরীক্ষা বেশ ভালো হয়েছে। সে বান্ধবীদের বিদায় জানিয়ে হেলে দুলে হেঁটে ক্যান্টিনে গিয়ে বসলো। তার পরনে কলাপাতা রঙের একটি টপস আর বেগি জিন্স, মাথায় কালো হিজাব বাঁধা। সে মূলত এখন জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। তবে জাঙ্কুকের আসতে দেরি হওয়ায় সে ব্যাগ থেকে মাঝারি সাইজের স্কেচ বুক বের করে তাতে টুকিটাকি আঁকাকি করতে থাকে। অবসর সময় আর্ট করে ও উপন্যাস পড়ে সে। কিছুক্ষণ পরে হঠাৎ তের ফোন বেজে উঠলো। তে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। তে কল রিসিভ করে সালাম দিতে ওপাশ থেকে জাঙ্কুক সালামের উত্তর দিয়ে বলল, কোথায় তুমি? ক্যান্টিন। আচ্ছা, আসছি। বলেই কল কেটে দিল জাঙ্কুক। এরপর মিনিট পাঁচেকের মধ্যে ক্যান্টিনে এসে হাজির হয় জাঙ্কুক। তে জাঙ্কুককে দেখে মিষ্টি এসে হাত নাড়ালো। জাঙ্কুক এসে তের মুখোমুখি হয়ে বসলো। জাঙ্কুকের মাথায় ও পায়ে ব্যান্ডেজ, তা দেখে তে লজ্জিত হয়ে বলল, এখন কেমন আছেন? জাঙ্কুক গলা খাকারি দিয়ে বলল, ভালো কি থাকতে দিয়েছো? এই অবস্থাতে কেউ ভালো থাকে? তে ঢোক গিলল। এরপর আমতা আমতা করে বলল, ক টাকা বিল এসেছে? 5,000? 5 লাখ? কি বলছেন এসব? আমার আইফোন 70 ভেঙেছে, নতুন বাইকটা একদম দুমড়ে মুচড়ে গিয়েছে, আর আমার কথা না হয় বাতি দিলাম, সব মিলিয়ে ক্ষতিপূরণ দিতে হবে 5 লাখ। তে ঢোক গিল। এরপর কাপা কাপা গলায় বলল, এত টাকা আমি কোথায় পাবো? আমি কি জানি। তে চুপ করে থাকলো কিছুক্ষণ। এরপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, একটু কমানো যায় না ভাইয়া? তের ভাইয়া ডাকে জাঙ্কুক ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কয় ভাই বোন তোমরা? 3 ভাই বোন। আমার ছোট 2 ভাই। তা তোমার কি ভাইয়ে মন ভরে না? কেন? আমাকে ভাইয়া ডাকছো কেন? তাহলে কি ডাকবো? কিছু না। আচ্ছা। থেমে আবারও তে প্রশ্ন করলো, টাকা কিছু কমানো যায় না? না, প্লিজ, এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তোমার বাবা কি করে? পুলিশ অফিসার। তোমার বাবাকে বললেই দিয়ে দেবে? না না, আব্বুকে বলা যাবে না। প্লিজ কমিয়ে স্টুডেন্ট বাজেটে নিয়ে আসুন না। আমাকে কি তোমার দোকানদার মনে হয়? না না, একদমই না। তাহলে একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আমার এত কথা বলার সময় নেই। আমাকে বেচেও এত টাকা পাবেন না। ফেসবুক আইডি দাও, ওখানে কথা বলে টাকার অঙ্ক ভাঙা যাবে। তে মনে একটু আশার আলো জাগলো। দ্রুত নিজের ফেসবুক আইডি জাঙ্কুককে দিল। জাঙ্কুক তের ফেসবুক আইডি পেয়ে তের অগোচরে হাসলো। এরপর তেকে রিক্সায় উঠিয়ে দিয়ে বাসায় চলে এলো। তের কালকে এক্সাম আছে, তাই সে পড়তে বসে। তবে পড়ায় মন বসছে না। কি এক ঝামেলায় ফেসে গেল সে। এতগুলো টাকা দেওয়া তো কখনোই সম্ভব না। এসব ভাবতে ভাবতে টুং শব্দে কেঁপে উঠলো তার ফোন। তে ফোন হাতে নিয়ে দেখলো একটি নোটিফিকেশন এসেছে, জিওন জাংকুক সেন্ট এ ফ্রেন্ড রিকোয়েস্ট। তের বুকের মধ্যে ধক করে উঠলো। সে দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে মেসেজ দিল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে সময় নিয়ে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম। তে এবার ভাবনায় পড়ে গেল কি বলবে সে। যদি তার কোনো কথায় জাংকুক রেগে যায় তাহলে নিশ্চিত 5 লাখ টাকাই দেয়া লাগবে তার। তাই তে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। কি করেন? কিছু না। রাতে খেয়েছেন? না। মা, কেন? খেয়ে নিন, আপনি তো এমনিতেই অসুস্থ। হুম। আপনার শরীর কেমন আছে? ব্যথা আছে? থাকা কি কথা নয়। আহারে, খারাপ লাগছে? পরীক্ষা কেমন হচ্ছে? ভালোই। আচ্ছা। তো এবার ফ্যাসাতে পড়ে গেল। জাঙ্কুক ওই টাকার বিষয়টা তুলছে না কেন? বিরক্ত হয়ে তে নিজেই ইনি বিনি বলল, জি, টাকার বিষয়টা, সে বিষয় কাল কথা বলা যাবে, আজ খারাপ লাগছে। আচ্ছা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তে আর কিছু বলতে পারলো না। নিজের কপালে নিজেই থাপ্পড় মেরে বিড়বিড় করে বলল, কপাল রে কপাল, তে তোর মারাত্মক কপাল।
আজও রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে তে। তখন হঠাৎ তার সামনে একটি গাড়ি এসে হর্ন বাজালো। তে ভুরু কুঁচকে তাকাতেই দেখলো ভিতরে জাংকুক বসা। জাংকুককে দেখে তে বোকা বোকা হাসি দিয়ে বলল, বাবা ভালো আছেন? জাংকুক উত্তর না দিয়ে গম্ভীর গলায় বলল, গাড়িতে ওঠো। তে উঠতে চাইলো না। জাংকুককে সে ঠিক মতো চেনেও না। এমন এক অচেনা ব্যক্তির গাড়িতে ওঠা ঠিক হবে না। তাই তে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না, আমার বাসায় যেতে হবে, দেরি হলে আম্মু বকবে। জাংকুক একটু বিরক্ত হয়ে বলল, তাহলে আম্মুর কাছ থেকে 5 লাখ টাকা এনে দিও আমায়। তে বিপাকে পড়ে গেল। বাধ্য হয়ে গাড়িতে উঠে বসলো। জাংকুক মেকি হেসে গাড়িটা একটি গ্যারেজের সামনে নিয়ে থামালো। এরপর একটি বাইক দেখিয়ে বলল, দেখো কি অবস্থা আমার জানি। তে সেদিকে তাকিয়ে ঢোক গিলে বলল, মানে হ্যাঁ, অনেক খারাপ অবস্থা। জাংকুক তের অবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর বলল, যাও, বাইকের টাকা দেয়া লাগবে না, তুমি শুধু আমার ফোনের 2.5 লাখ টাকা দিও। তে নীরব চোখে জাংকুকের দিকে তাকালো। সে কিভাবে বোঝাবে যে 2.5 লাখ টাকাও তার কাছে অনেক কিছু। তার উপরে কয়দিন আগে কানের দুলটাও হারিয়েছে। তেকে চুপ থাকতে দেখে জাংকুক পুনরায় বলল, আরেক জায়গায় নিয়ে যাই, গাড়িতে ওঠো। তে চুপচাপ গাড়িতে উঠে বসলো। জাংকুক লেকের পাড়ের সামনে এসে গাড়ি থামালো। তে তা দেখে দ্রুত বলে উঠলো, এখানে আনলেন কেন? আমার এখানে আসা নিষেধ তো। জাংকুক গাড়ি থেকে নেমে তের সাইডে এসে দরজা বন্ধ করে বলল, কেন? অনেক বড় কাহিনী, আসো, সমস্যা নেই। তে আর কথা বলল না, আস্তে করে নেমে আসলো। এরপর জাংকুকের পেছন পেছন হাঁটতে লাগলো। জাংকুক হাঁটতে হাঁটতে বাগান বিলাস গাছটার নিচে এসে বেঞ্চে বসলো। তার দেখা দেখি তেও বসলো। তে জায়গাটা দেখে বলল, আমি তো ভেবেছিলাম আর কখনোই এখানে আসা হবে না। কেন? তে সেদিনের সব ঘটনা জাংকুককে খুলে বলল। তখনই জাংকুক বলে উঠল, আর তুমি যখন দৌড়ে পালাচ্ছিলে তখন তোমার কানের দুলটি খুলে পড়ে যায়, তাই তো? তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে? তে পুরো কথাটি শেষ করতে পারল না। তার আগেই জাংকুক তার সামনে কানের দুলটি ধরে বলল, আমি আপনার ভিকটিম, যাকে আপনি আপনার বয়ফ্রেন্ড বলেছিলেন। তের মনের ভিতরে কেমন করে উঠল। এই প্রথম সে জাংকুকের জন্য অন্য কিছু অনুভব করলো। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কানের দুলটি হাতে নিয়ে বলল, ধন্যবাদ দুলটা দেওয়ার জন্য। আর হ্যাঁ, ওই দিনের কথা কিছু মনে করেন না, সব তো শুনলেন, দেয়ার ছিল ওটা। জাংকুক উপর নিচে মাথা নাড়িয়ে বলল, তে আর কিছু বলল না, কেমন নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ সেখানে বসে থেকে জাংকুক তেকে তার বাসায় পৌঁছে দিল। বাসায় এসেও তের মনটা শান্ত হলো না, কেমন অদ্ভুত এক অনুভূতি। জাংকুক তেকে পৌঁছে দিয়ে সুগার বাসায় গেল। সেখানে আগে থেকে জিহুক উপস্থিত ছিল। জাংকুককে দেখে তারা দুজনেই একসাথে বলল, কিরে, তেতেকে নিয়ে কোথায় গিয়েছিলি? জাংকুক বিরক্ত হয়ে বলল, ওর নাম তে। তেতে না, তেতে শুধু আমিই ডাকবো। সুগার জিহুক একে অপরের দিকে তাকিয়ে সুর টেনে বলল, ও আচ্ছা। জাংকুক হেসে ফেলল ওদের কাণ্ড দেখে। এরপর খাটে গা এলিয়ে দিয়ে বলল, মেয়েটার চোখ দুটো খুব জ্বালাচ্ছে আমার। জিহুক জাংকুকের পাশে এসে বসলো। এরপর কৌতূহলী প্রশ্ন করলো, সেদিনের কাহিনীটা কি হয়েছিল বলতো? ডেয়ার ছিল, ওর ফ্রেন্ডসরা ডেয়ার দিয়েছিল। সুগা এবার একটু অবাক হয়ে বলল, তা না হয় বুঝলাম, তা তুই ওই মেয়ের প্রেমে পড়লি কিভাবে? কোনোদিন তো কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখিস নাই, আর এক দেখাতেই ওই মেয়ের প্রেমে পড়ে গেলি? জাংকুক হালকা হাসলো, তারপর আনমনে বলে উঠল, লাভ এট ফার্স্ট সাইট। তার চোখে কিছু তো একটা আছে, কিছু একটা যা খুব নিঃস্বার্থক। হয়তো কোনো মেয়ের দিকে ওভাবে তাকানো হয়নি, তাই বুঝতে পারিনি। তবে সেদিন অজান্তেই তার চোখে চোখ পড়ে গেল, আর আমি তাতেই আটকে গেলাম। রিলেশনে যাবি ওর সাথে? যেও প্রশ্ন করলো জাংকুককে। জাংকুক দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। এরপর মুখে বলল, আজ প্রেম কাল ব্রেকআপ। না ভাই, আমি ওসব চাই না। আমি তেকে সারা জীবনের জন্য চাই, নিজের বউ হিসেবে চাই ওকে। যেও বলল, তের যদি বয়ফ্রেন্ড থাকে? নেই, আমি খোঁজ নিয়েছি। জাংকুকের কথায় কেউ আর কিছু বলল না, শুধু বলল, দেখ, তোর যা ভালো মনে হয়। পড়াশোনা শেষ করে বেডে শুয়ে আছে তে।
তার মাথায় সারাক্ষণ জাঙ্কুকের চিন্তায় ঘুরপাক খাচ্ছে। সে তো সেদিন হসপিটালে প্রথম জাঙ্কুকে দেখে ক্রাশ খেয়ে গিয়েছিল, তবে আজ যখন জানতে পারলো যে জাঙ্কুকি সেই লেকের পাড়ের ছেলেটা, তখন যেন সেই অনুভূতিটা ভিন্ন হয়ে গেল। সামান্য ক্রাশ ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে। তে জাঙ্কুকের ফেসবুক আইডিটা নিয়ে কয়েকবার ঘুরে দেখছে, জাঙ্কুকের ছবিগুলো দেখছে আর ব্লাশ করছে। তার চিনচিনি মাথা ব্যথা করছে, তাই ফোনটা পাশে রেখে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু মাথার মধ্যে যে সেই একই পুরুষ ঘুরপাক করছে। হঠাৎ ফোনে মেসেজ আসলো, তে দেখলো জাঙ্কুকের মেসেজ, তবে কি মেসেজ দিয়েছে তার চোখ খুলে দেখার শক্তি পাচ্ছে না সে, তাই কোনো কিছু না ভেবে ফোনটা পাশে রেখে দিল। কিছুক্ষণ যেতেই জাঙ্কুকের কণ্ঠ ভেসে এলো তার কানে। তে চমকে উঠে ফোন হাতে নিল, দেখলো জাঙ্কুক কল। তে অবাক হলো, এরপর বুঝতে পারলো তার হাত লেগে ফোন চলে গিয়েছে। সে দ্রুত কানে ফোন ধরল। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কথা বলছো না কেন? হুম, ভুলে কল চলে গিয়েছিল। ও, তাহলে কেটে দে। না। হুম, আই মিন না। কি বলবেন বলেন। টেক্সট দিয়েছিলেন, মাথা ব্যথার কারণে দেখতে পারিনি। আপনি এখন বলেন। মাথা ব্যথা বেশি করলে থাক, পরে বলবো। না, সমস্যা নেই, বলুন। জাঙ্কুক হাসলো, তারপর টুকটাক বিষয় জিজ্ঞাসা করলো। তেও উত্তর দিল। কেউই তেমন কথা খুঁজে পাচ্ছে না, তবে কারোরই কথা শেষও হচ্ছে না। তাদের এই টুকটাক কথা চললো 7 ঘন্টা। ভোরের আজান দেওয়ার পর কল কাটলো তে। আজ তার পরীক্ষা থাকায় কল কাটলো। একটু ঘুমানোর প্রয়োজন তার, না হলে কল কাটতে ইচ্ছে করছিল না তার। এমন ভাবেই চললো অনেক দিন। দিন গেল, মাস গেল। তে আর জাঙ্কুকের সম্পর্ক দিন দিন ভালো হচ্ছে। দুজন দুজনকে ভালোবাসলেও কেউ এখনো ভালোবাসি বলেনি। তাছাড়া তে বুঝতে পেরেছিল যে জাঙ্কুক তার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতেই এই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল, না হলে কখনোই জাঙ্কুক ক্ষতিপূরণ চাইতো না। এই যেমন কদিন আগেও যখন তে ক্ষতিপূরণের কথা উঠিয়েছিল, তখন জাঙ্কুক খুব হেসেছিল, হাসতে হাসতে বলেছিল, তোমার বাবা যদি জানতে পারে যে আমি এই কারণে তোমার থেকে ক্ষতিপূরণ নিয়েছি, তাহলে সে নিজ দায়িত্বে আমায় জেলে ঢোকাবে। আর এই কথা শুনেই তে সব বুঝতে পেরেছিল। আজ পয়লা মে। লেকের পাড়ের বেঞ্চে বসে আছে বেগুনি রঙের শাড়ি পরিহিত তে, আর তার পাশেই বসে আছে জাঙ্কুক। তে জাঙ্কুকের ঘাড়ে মাথা রেখে কি কি যেন বলছে, জাঙ্কুকও সব শুনছে। মাঝে মাঝে হেসে উঠছে দুজনে একসাথে। জাঙ্কুক হঠাৎ করেই বলল, আমি ফ্রান্স যাচ্ছি। তে অবাক হলো, জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, কেন? ফ্রান্সে গিয়ে মাস্টার্স কমপ্লিট করব। তে অবাক হলো, তাদের মধ্যে এখনো প্রেম হলো না, আর এখনই জাঙ্কুক পালানোর ফোন দিয়ে আসছে। তে গাল ফুলিয়ে বলল, কবে আসবে? দেশে কবে আসা হবে জানি না, ওখানে সেটেল হব ভাবছি। তে অবাক নয়নি জাঙ্কুকের দিকে তাকালো, এরপর হাতের মুঠোয় থাকা বাগান বিলাস ফুলগুলোর দিকে তাকালো, যেগুলো জাঙ্কুক নিজেই তাকে পেরে এনে দিয়েছে। তে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, তাহলে আর দেখা হবে না আমাদের? জাঙ্কুক দূরে দৃষ্টি রেখে বলল, জানি না। তীর চোখের কোণে পানি এসে গেলেও তে নিজেকে সামলে নিল। তার তো আর জাঙ্কুককে আটকানোর অধিকার নেই। কি হয় সে জাঙ্কুকের যে অধিকার খাটাবে? কিছুই না। তে উঠে দাঁড়ালো, নিরাশ কণ্ঠে বলল, আজ তাহলে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। জাঙ্কুকও উঠল, তের হাত নিজের হাতের মুঠোয় এনে বলল, রিক্সায় উঠিয়ে দিচ্ছি, আজ আর এগিয়ে দিতে পারবো না, শপিং মলে যেতে হবে। তে কোনো কথা বলল না, রিক্সায় উঠে চলে এলো। বাসায় এসেও কারোর সাথে কথা বলল না, রুমে বসে জাঙ্কুকের একটি স্কেচ করতে লাগলো। সেই দিনের স্কেচ, যেদিন সে প্রথম জাঙ্কুককে দেখেছিল সেই বাগান বিলাস গাছটার নিচে। তখনই রুমে তার ভাই সুবিন ঢুকলো। ও ক্লাস 8-এ পড়ে। দুজনের সম্পর্ক খুবই ভালো, তাই তো একে অন্যকে তুই করেই ডাকে। সুবিন রুমে ঢুকেই বলল, তে কালকে তোর বিয়ে। এই কথা শুনেই তে অবাক হলো। সে চমকে সুবিনের দিকে তাকিয়ে বলল, কি? হ্যাঁ, মাত্রই শুনলাম আব্বুর বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। তাদের ছেলে বিদেশ চলে যাবে, তাই তাড়াহুড়ো করে বিয়ে করবে তোকে। আব্বু প্রথমে রাজি হয়নি, পরে ভেবে দেখলো ছেলে সব দিক থেকেই পারফেক্ট, তাই আর
না করেনি। তে রেগে গেল, চিল্লিয়ে তার মাকে ডাকলো। তের আম্মু মিসেস জিন রুমে আসলো। তেকে চিৎকার করে দেখে বলল, কি হয়েছে? তে নরম গলায় বলল, আমাকে জিজ্ঞেস না করে আমার বিয়ে ঠিক করে ফেলেছো তোমরা? জিন ঠান্ডা চোখে তাকিয়ে বলল, আমরা তোমার প্যারেন্টস, আমরা নিশ্চয়ই তোমার ভালো চাইবো। ছেলে সব দিক থেকে পারফেক্ট, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। ছেলের হাতে সময় নেই বলে কালকে ঘরোয়াভাবে তোমার বিয়ে হবে। তোমার ভিসা পাসপোর্টে ঝামেলা তো নেই। আশা করা যায় আগামী মাসে তোমার স্বামীর সাথে বিদেশ যেতে পারবে। তে থমকে গেল। নিজের বাবা মায়ের উপর কথা বলেনি সে কখনো, আজও তেমন সাহস পেল না। জিন রুম থেকে চলে যেতেই তে ফোন উঠিয়ে জাঙ্কুককে কল করলো। জাঙ্কুক ফোন রিসিভ করতেই বলল, কাল আমার বিয়ে। ওপাশ থেকে জাঙ্কুকের স্বাভাবিক কণ্ঠ ভেসে এলো, শুভেচ্ছা, কংগ্রাচুলেশন। তে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল, তবুও কষ্ট করে বলল, বিয়ে করে ফেলবো আমি? হুম, অনেক দোয়া রইল তোমার জন্য। দাম্পত্য জীবনে সুখী হও। তে কিছু বলল না, কল কেটে দিল। এরপর রুমের দরজা লক করে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নিজেকে আর সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে এক সময় তার শ্বাসকষ্ট উঠে গেল, কিন্তু তার কান্না থামলো না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। দেরি করে ঘুমানোর ফলে তার ঘুমও ভাঙলো দেরিতে। প্রায় 12টা বাজে। মায়ের অনবরত দরজা নক করাতে মূলত তার ঘুম ভেঙেছে। তে উঠে দরজা খুলতে কিম নামজনের দেখা পেল। নামজন নিজের মেয়ে খোলা চোখ দুটো দেখে তার দিকে এগিয়ে গেল। মেয়েকে বুকের মধ্যে টেনে নিয়ে বলল, আম্মু, বাবার উপরে বিশ্বাস রাখো। বাবা কখনো তোমার খারাপ চাইবে না। জুম্মার নামাজ শেষ করে সবাই আমাদের বাসায় আসবে। তুমি রেডি হয়ে নাও। তারা তোমার জন্য শাড়ি, গহনা, কসমেটিক পাঠিয়ে দিয়েছে। তে এই একজন ব্যক্তির কথা কখনো ফেলতে পারে না। তার বাবা তার কাছে খুব মূল্যবান। তে নিজের মনের অনুভূতিকে নিজের মনে খবর দিয়ে ভেজা গলায় বলল, তুমি চিন্তা করো না আব্বু, আমি কখনোই তোমার অবাধ্য হব না। কিম নামজুন মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। তে গোসল করে নিল। এরপর জিন এসে তেকে লাল জামদানি শাড়িটা পরিয়ে দিল, যেটা ছেলে পক্ষ থেকে পাঠানো হয়েছে। এরপর তে নিজে হালকা সাজলো। এরপর নিজের দুই ভাইকে প্রাণ ভরে আদর করলো। তার ভাই দুটো তার প্রাণ, কখনো মুখ ফুটে না বললেও তাদেরকে সে খুব ভালোবাসে। ভাইদের ভালোবাসা ফেলে, তার মনের মানুষকে ফেলে সে কিভাবে অন্য কারোর সাথে ঘর বাঁধবে? তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার ভাইরা ভাবলো ভাইদের জন্য বোধহয় আপু এত কাঁদছে, কিন্তু আপু যে ভাইদের ছাড়া আরো একজনের জন্য জ্বলে পুড়ে যাচ্ছে তার কেউ বুঝতে পারলো না। এরই মধ্যে সবাই নামাজ শেষ করে তেদের বাসায় আসলো। সুবিন আর ইয়নজুন সেখানে গেল। তে এখন একা রুম। একটু পরেই যেতে হবে তাকে, ডাকা হবে। তিন কবুল বলে সে অন্য কারো হয়ে যাবে। তে শেষবারের মতো জাঙ্কুককে কল করলো, তবে জাঙ্কুকের ফোন বন্ধ বলছে। তে আর কল করলো না। জাঙ্কুকের ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তাহলে হয়তো আপনি আমার ওয়ান সাইড লাভ ছিলেন। এরই মধ্যে জিন রুমে প্রবেশ করলো। এরপর তেকে নিয়ে গেল তাদের সামনে। তের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে একবারও মাথা উপরে তোলেনি। কাজী সাহেব দোয়া পড়তে শুরু করলো। কাজী পাত্রের নাম উচ্চারণ করতেই তের ভুরু কুঁচকে গেল। এরপর যখন ছেলেটি কবুল বলল, তখন ছেলেটির কণ্ঠস্বর শুনে তের শরীর ঠান্ডা হয়ে এলো। সে ভেজা চোখে উপরে তাকাতেই ছেলেটির সাথে তার চোখাচোখি হলো। তে ভেজা চোখে হেসে ফেলল। তার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, জাঙ্কুক। জাঙ্কুক নিজেও হাসলো। এরপর তের কবুল বলার পালা এলো। তে কাঁদলো না, হাসি মুখে তিন কবুল বলল। প্রথমে ভেবেছিল তেকে জাঙ্কুকদের বাসায় নিয়ে যাবে, তবে তের বাঁধ ভাঙা কান্না দেখে সিদ্ধান্ত নেওয়া হলো তেকে তেদের বাসায় রাখা হবে। মাঝে মাঝে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসবে, আর এখান থেকেই না হয় ফ্রান্স যাবে। সেই মোতাবেক তের রুমে বাসর ঘর সাজানো হলো। জিমিন তেকে বাসর ঘরে বসিয়ে দিয়ে চলে গেল। তের বুকের মধ্যে কেমন যেন করছে, নিজের রুমটাও কেমন অচেনা লাগছে। একটু পরে জাঙ্কুক আসলো। জাঙ্কুক দরজা লক করে তের পাশে বসতেই তের ডুকরে কেঁদে উঠলো। জাঙ্কুকের বুকে পাঁচ করতে করতে বলল, এমন কেন করলে আমার সাথে?
এত ঢং করার কি প্রয়োজনীয়তা ছিল? আমি এত কেঁদেছি আপনি জানেন? জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, আমার তেকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমি বুঝিনি তুমি এত কষ্ট পাবে। তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। জাঙ্কুক পুনরায় বলল, তুমি ফ্রান্সে গিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হবে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দূর বিদেশে চলে যাব? যেতে পারবে না আমার জন্য? পারবো, খুব করে পারবো। আপনার জন্য সবকিছু করতে পারবো। শুধু আমাকে আর এভাবে কষ্ট দেবেন না। আপনি আমার দুর্বলতা। কখনো আপনার ভালোবাসায় কমতি খুঁজে পেলে যে আমি মরে যাব। জাঙ্কুক টের ঠোঁটে ছোট্ট একটি চুমু খেয়ে বলল, কখনো কমতি পাবে না। আমার ভালোবাসা বাড়বে বই, কমবে না। থেমে আবারও বলল, এসো নামাজ পড়তে হবে। তে মাথা নাড়িয়ে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে আসলো। জাঙ্কুকও গিয়ে অজু করে এলো। এরপর দুজনে একসাথে নফল নামাজ আদায় করলো। নামাজ শেষ করে জাঙ্কুক থেকে বুকে জড়িয়ে নিল। তে জাঙ্কুকের বুকে মুখ লুকিয়ে বলল, আপনি তো বিয়েতে খুব মজা করেছেন আর আমি শুধু কান্না করেছি। জাঙ্কুক হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, এই আমি তো ভুলেই গিয়েছিলাম, ওরা আমাকে কি যেন গিফট দিয়েছিল। বলেই পাঞ্জাবির প্যাকেটটা হাত ঢুকিয়ে ছোট্ট একটি প্যাকেট বের করলো। প্যাকেটটা র্যাপিং করা। তে অবাক হয়ে বলল, এটা কি? জাঙ্কুক ঠোঁট উল্টে বলল, আমিও জানি না, খুলে দেখি। বলেই জাঙ্কুক প্যাকেটটা খুলতে লাগলো। তেও কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। জাঙ্কুক প্যাকেটটা খুলতে লাল রঙের একটি কন্ডোমের প্যাকেট বেরিয়ে এলো। তে সেটা দেখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকও তের দিকে তাকালো। তে লজ্জায় মিলিয়ে গেল একদম। জাঙ্কুক নিজেও এই জিনিসটা এক্সপেক্ট করেনি। হঠাৎ তের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ভালো গিফট দিয়েছে তো, ইউজ করে দেখেন আসল নাকি নকলটা দিয়েছে। আজকাল তো আবার আসল নকল চেনা কষ্টসাধ্য। জাঙ্কুক অবাক হলো তের কথায়। এরপর ঠোঁট কামড়ে হেসে বলল, আসো, ট্রাই তো করাই যায়। বলেই তের কোমরে হাত রেখে তেকে টেনে নিজের সাথে মিলিয়ে নিল। এরপর তের ঠোঁট দুটো আঁকড়ে ধরলো। তেও দুহাতে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তারপর আর কি, দুজনের মধ্যে ইতিহাস হয়ে গেল। এখন ইতিহাস আমাকে জিজ্ঞাসা করো না, তোমরাই ইমাজিন করে নাও। How you don't know how to keep your business clean? Mommy, I know that he's in it hot. And the money's hot. Doing something unholy. He's something. দেখতে দেখতে কেটে গিয়েছে 5টি বছর। জাঙ্কুক এখন ফ্রান্সের বিখ্যাত ভার্সিটির প্রফেসর। তে রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এখন মাস্টার্স করছে। 3 মাসের জন্য তারা বাংলাদেশে এসেছে। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। লেকের পাড়ে বাগান বিলাস গাছটার নিচে থাকা বেঞ্চটিতে বসে আছে সবুজ শাড়ি পরিহিত তে, আর তার পাশে জাঙ্কুক বসা। তাদের সামনে ছোট্ট ছোট্ট পায়ে একটি বাচ্চা মেয়ে হেঁটে বেড়াচ্ছে। মেয়েটির পাশ থেকে একটি বাগান বিলাস কুড়িয়ে এনে তেকে দিয়ে বলল, মাম্মাম মাম্মাম দেখো, টেকো কি তোমার জন্য কত সুন্দর ফুল নিয়ে এসেছে। তে টেকুকির হাত থেকে ফুলটি নিয়ে টেকুকির কপালে চুমু খেয়ে বলল, ধন্যবাদ আম্মু। জাঙ্কুক ঠোঁট প্রসারিত করে হাসলো মামির কাণ্ড দেখে। এরপর এক হাতে তেকে টেনে বুকে জড়িয়ে ধরলো। মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, তোমাদের এই কাণ্ডগুলো আমার দিন শেষে সব ক্লান্তি কেড়ে নেয়। বুকের ভেতরে জমে থাকা ভারটা যেন এক নিমিষে হালকা হয়ে যায়। এই বাগান বিলাসের নিচে খুঁজে পাওয়া আমার এক টুকরো সুখ তুমি। যদি আমার রাজকন্যা জিয়ন তেকুকি ও তার মা মিসেস জিয়ন কিমতেয়ুংকে আমি জিয়ন জাঙ্কুক খুব ভালোবাসি। সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো গল্পে। ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।